আমাদের আজকের গল্পের নাম চিঠির বাক্স। লিখেছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। গল্প পড়ছি আমি মাসুম বাদল। মোহাম্মদ আনোয়ারুল হক খানের জন্ম 1979 সালের 7ই নভেম্বর বাংলাদেশের পিরোজপুর জেলার রানীপুর গ্রামে। গল্প লিখতে তার ভালো লাগে। যৌক্তিক কল্পনার জগৎ তৈরি করতে তিনি পছন্দ করেন। সেই কল্পনার জগতে গল্পের রঙিন ঘুড়ি তিনি ওড়ান। তারপরও এ ঘুড়ি যেমন ইচ্ছে তেমন উঠতে পারে না, সুতোয় টান পড়ে বলে। এ টান যুক্তির টান। তারপরও নিজ ইচ্ছেই সুতোটাকে ছিঁড়ে দিতে তার মাঝে মাঝে ভালো লাগে। তাহলে শুরু করি আজকের গল্প, চিঠির বাক্স। চিঠির বাক্স, অধ্যায় 1। মরচে পড়া ডাক বাক্স। আমার নাম কামাল উদ্দিন। লোকে সংক্ষেপে কামাল বলে ডাকে। এই নামে অবশ্য আমার স্ত্রী শিরিন ছাড়া আর কেউ ডাকে না। বাকিদের কাছে আমি কামাল সাহেব, কামাল ভাই অথবা কামাল স্যার। একটি পুরনো ঢাকার ঘিঞ্জি গলির ভেতরে আমাদের তিনতলা বাড়ি। বাড়িটি আমার দাদার আমলের। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে বহু জায়গায়। বর্ষাকালে ছাদ চুঁইয়ে পানি পড়ে, তবু এই বাড়ি ছেড়ে দিতে ইচ্ছে করে না। এই দেয়ালগুলোর কান আছে। তারা কত শত গল্প শুনেছে, কত আনন্দ বেদনার সাক্ষী থেকেছে, তার কোনো ইয়ত্তা নেই। আমার সংসার বলতে আমি, আমার স্ত্রী শিরিন আর আমাদের একমাত্র মেয়ে অনন্যা। অনন্যার বয়স 10। এই বয়সে মেয়েরা যেমন হয়, প্রজাপতির মতো চঞ্চল, আর জগতের সমস্ত রহস্য নিয়ে তার অপার কৌতূহল। শিরিন একটি ঘরোয়া মেয়ে। তার জগৎ সংসারকে ঘিরেই আবর্তিত হয়। আমি একটি বেসরকারি কলেজে ইতিহাস পড়াই। ইতিহাস মানে অতীত। অতীত হাতড়ে বেড়ানোই আমার কাজ। কিন্তু কে জানতো আমার এই নিস্তরঙ্গ জীবনে অতীত নয়, ভবিষ্যতে সে হানা দেবে। বাড়ির সামনে এক চিলতে বাগান করার শখ আমার বহুদিনের। শখটা অবশ্য শিরিনের। সেই বাগানের এক কোণে একটা মরচে পড়া লাল রঙের পুরনো চিঠির বাক্স অযত্নে দাঁড়িয়ে আছে। বাক্সটা আমরা ব্যবহার করি না। পোস্টম্যান চিঠি দিয়ে যায় সদর দরজার কলাপসিবল গেটে লাগানো নতুন বাক্সে। এই পুরনো বাক্সটা কেন যে সেখানে দাঁড়িয়ে আছে আমি জানি না। হয়তো আমার দাদা তার কোনো প্রিয়জনের চিঠির অপেক্ষায় এটি লাগিয়েছিলেন। সেই অপেক্ষা ফুরিয়েছে, কিন্তু বাক্সটা রয়ে গেছে কালের সাক্ষী হয়ে। সেদিন ছিল চৈত্রের এক খাঁ খাঁ দুপুর। কলেজ থেকে ফিরে গরমে অস্থির হয়ে উঠোনে পাতা একটা বেতের চেয়ারে গা এলিয়ে দিয়েছি। শিরিন এক গ্লাস বরফ শীতল লেবুর শরবত নিয়ে এলো। শরবতে প্রথম চুমুক দিতেই শিরিন নিচু গলায় বলল, বাগানের কোণার ওই বাক্সটা একবার খুলে দেখেছ? আমি খানিকটা অবাক হলাম। কোনটা? ওই মরচে পড়াটা? হ্যাঁ। ওটাতে আবার কি দেখব? ওটা তো ভূতের বাড়ির মতো পরিত্যক্ত। শিরিন আমার পাশে আরেকটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলল, সকালে অনন্যা বলছিল ওটার ভেতরে নাকি একটা চিঠি দেখেছে। ও নাকি খোলার চেষ্টা করেছিল, পারেনি। আমার কপালে সূক্ষ্ম একটা ভাঁজ পড়ল। চিঠি? ওখানে চিঠি কে ফেলবে? পোস্টম্যান নতুনটাতেই দেয়। আর তালাবদ্ধ তো নয়, মরচে ধরে জং লেগে আছে। শিরিন কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি না, মেয়েটা যখন বলছে একবার দেখেই এসো না। আমার কেন জানি একটু অন্যরকম লাগছে। শিরিনের অন্যরকম লাগাকে আমি বেশ গুরুত্ব দেই। মেয়েদের ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ব্যাপার আছে, যা আমাদের মতো পুরুষদের যুক্তির জগৎ দিয়ে বোঝা মুশকিল। অগত্যা চেয়ার ছেড়ে উঠলাম। খালি পায়ে তপ্ত ঘাসের উপর দিয়ে হেঁটে বাক্সটার কাছে গেলাম। ডালাটা বেশ শক্তভাবে এঁটে আছে। মরচে আর ধুলোর আস্তরণে এর আসল লাল রং প্রায় বোঝাই যায় না। বেশ খানিকটা শক্তি প্রয়োগ করার পর ক্যাঁচ করে একটা তীব্র শব্দ তুলে ডালাটা খুলল। ভেতরে তাকিয়ে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সত্যি একটা খাম, হলদেটে পুরনো দিনের খাম। উপরে কোনো নাম ঠিকানা টিকিট কিছুই নেই। প্রেরকের নামের জায়গাও শূন্য। কেমন একটা ভুতুরে ব্যাপার। খামটা হাতে নিয়ে শিরিনের কাছে ফিরে এলাম। শিরিনের চোখে মুখে চাপা উত্তেজনা। আমি খামটা খুললাম। ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ বেরিয়ে এলো। কাগজটাও পুরনো। কেমন একটা সোঁদা গন্ধ। তাতে টানা টানা অক্ষরে কালির কলমে একটি মাত্র লাইন লেখা, আজ রাতের বৃষ্টিতে বাগানের বড় আম গাছটা পড়বে, সাবধান। আমি চিঠিটা কয়েকবার পড়লাম। অর্থহীন, অদ্ভুত একটা কথা। কে লিখেছে, কেন লিখেছে, কোন গাছ পড়বে? আমাদের বাগানে একটাই বড় আম গাছ, আমার দাদার হাতে লাগানো। আর বৃষ্টির কথা যদি বলতে হয়, বাইরে তাকিয়ে দেখলাম গনগনে সূর্য। আকাশে এক ফোঁটা মেঘ নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাসেও বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলা নেই। শিরিন আমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়ল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা কি?
আমি একটা শুকনো হাসি হাসার চেষ্টা করলাম। এলাকার কোনো ছেলেপেলের দুষ্টুমি হবে হয়তো, আমাদের ভয় দেখানোর চেষ্টা। শিরিন মাথা নেড়ে বলল, কিন্তু হাতের লেখাটা দেখো, কোনো বাচ্চা ছেলের লেখা বলে তো মনে হচ্ছে না, বেশ পরিণত এবং সুন্দর। আমি আর কথা বাড়ালাম না, চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে গোসল করতে চলে গেলাম। কিন্তু মনের ভেতর একটা খচখচানি থেকেই গেল। কে এই আগন্তুক? সে কি আমাদের ভয় দেখাতে চায়, নাকি সত্যিই কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? একটা তুচ্ছ চিঠি আমার যুক্তিবাদী মনে সন্দেহের প্রথম বীজটা বুনে দিয়ে গেল। অধ্যায় ২। চৈত্রের অসময়ের বৃষ্টি। দুপুরের সেই চিঠির ঘটনাটা আমি মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। হয়তো কোনো পথচারী দুষ্টুমি করে ফেলে গেছে, কিংবা এলাকার কোনো বেকার ছেলের কাজ। কিন্তু চেষ্টা করে মন থেকে ব্যাপারটা সরাতে পারছিলাম না। বারবার ওই টানা টানা অক্ষরের লেখাটা চোখের সামনে ভেসে উঠছিল। রাতে খাওয়ার পর আমরা তিনজন মিলে ড্রয়িং রুমে বসে টেলিভিশন দেখছিলাম। একটা হাসির নাটক চলছিল। অনন্যা আমার গা ঘেঁষে বসে খিলখিল করে হাসছে। শিরিন সোফায় হেলান দিয়ে বসে উলের কাঁটা দিয়ে কি যেন বুনছে। বাইরে অদ্ভুত এক নিস্তব্ধতা। চৈত্রের রাতের সেই পরিচিত ঝিঁঝি পোকার ডাকও যেন আজ শোনা যাচ্ছে না। হঠাৎ করেই বাইরে মেঘ ডাকার শব্দ হলো। গুরুগম্ভীর সেই শব্দে আমরা তিনজনই চমকে উঠলাম। আমি আর শিরিন একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই অবিশ্বাস আর চাপা আতঙ্ক। আবহাওয়া অফিসের পূর্বাভাস ভুল প্রমাণ করে সত্যিই বৃষ্টি আসবে? কিছুক্ষণের মধ্যেই শোঁ শোঁ করে বাতাস বইতে শুরু করলো। জানালার পর্দাগুলো ফুলে উঠতে লাগলো। তারপরই শুরু হলো তাণ্ডব। ঝমঝম করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। এমন মুষলধারে বৃষ্টি আমি এই চৈত্রে কেন বিগত কয়েক বছরেও দেখিনি। সাথে তীব্র বেগে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকের ঝলকানিতে ক্ষণে ক্ষণে চারপাশ আলোকিত হয়ে উঠছে। আর তারপরেই কান ফাটানো বাজ পড়ার শব্দ। আমাদের বাগানের সেই পুরনো আমগাছটা ঝড়ের দাপটে যেন উন্মত্তের মতো দুলতে লাগলো। ডালপালাগুলো এমনভাবে ঝাপটা মারছে যে মনে হচ্ছে এই বুঝি ভেঙে পড়বে। আমাদের সবার মনেই একটা অজানা ভয়। অনন্যা ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরল। শিরিন উঠে গিয়ে সব জানালা বন্ধ করে দিল। রাত তখন আনুমানিক ১টা। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, তবে ঝড়ো হাওয়া বইছেই। আমরা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় বাইরে প্রচণ্ড একটা শব্দ হলো। মনে হলো যেন কোনো বোমা ফাটল কাছাকাছি কোথাও। তীব্র, কর্কশ আর ভারী একটা পতনের শব্দ। আমরা সবাই দৌড়ে বারান্দায় গেলাম। যা আশঙ্কা করেছিলাম তাই। আমগাছটার সবচেয়ে বয়স্ক আর মোটা ডালটা, যেটা আমাদের শোবার ঘরের জানলার দিকে ঝুঁকে ছিল, সেটা ভেঙে পড়েছে। ঠিক আমাদের শোবার ঘরের জানালার পাশ ঘেঁষে মাটিতে আছড়ে পড়েছে ডালটা। আর কয়েক ইঞ্চি এদিক ওদিক হলেই কাঁচ ভেঙে ঘরের ভেতরে এসে পড়ত। ভাবতেই আমার গা শিউরে উঠল। রাতের বেলা আমরা ওই ঘরেই ঘুমাতাম। শিরিন ফিসফিস করে কাঁপা গলায় বলল, চিঠিটার কথা তাহলে সত্যি হলো? আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? একটা নিখুঁত কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যাতীত রহস্য লুকিয়ে আছে? আমি একজন ইতিহাসের ছাত্র, যুক্তিতে বিশ্বাসী মানুষ। অলৌকিকতায় আমার বিশ্বাস নেই। কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনাকে আমি কোন যুক্তি দিয়ে ব্যাখ্যা করব? সারা রাত আমার চোখে ঘুম এলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ভোরের আজান শুনতে পেলাম। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমি বাইরে গেলাম। ভাঙা ডালটা বিশাল এক সাপের মতো মাটিতে পড়ে আছে। এর ধ্বংসযজ্ঞ দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। অল্পের জন্য কি ভয়াবহ একটা বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। সকালের নাস্তার টেবিলে পরিবেশটা থমথমে। শিরিন আমার দিকে তাকিয়ে বলল, আজ আবার ওই বাক্সটা খুলে দেখবে নাকি? আমার ভেতরে একটা তীব্র কৌতূহল এবং অজানা ভয় একসাথে কাজ করছিল। আমি না করতে পারলাম না। কম্পিত পায়ে আবার গেলাম সেই মরচে পড়া বাক্সটার কাছে। কাঁপা কাঁপা হাতে ডালাটা খুললাম। আজও ভেতরে একটা হলদে খাম, অবিকল গতকালের মতোই। কোনো নাম ঠিকানা নেই। আমার হাত কাঁপছিল। ভয়ে ভয়ে খামটা খুললাম। ভেতরের ভাঁজ করা কাগজটা বের করলাম। সেই একই টানা টানা হাতের লেখা, নীল শার্ট পরা লোকটা থেকে সাবধান, সে তোমার ক্ষতি করতে পারে। আমার সারা শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এটা কি হচ্ছে আমাদের সাথে? কে এই লোক? সে আমাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে, নাকি সেই এই ভবিষ্যৎ তৈরি করছে? আমার নিস্তরঙ্গ সাধারণ জীবনটা যে এক গভীর রহস্যের ঘূর্ণিপাকে পড়তে চলেছে, তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম।
অধ্যায় ৩। নীল শার্টের বিভ্রাট। দ্বিতীয় চিঠিটা পাওয়ার পর আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গেল। প্রথমটা না হয় কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু দ্বিতীয়টা, নীল শার্ট পরা লোক, এই কথাটা খুব অস্পষ্ট। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ নীল শার্ট পরে। এদের মধ্যে কে আমার ক্ষতি করতে চায়, আর কি ধরনের ক্ষতি? কলেজে গিয়েও ক্লাসে মন বসাতে পারলাম না। ইতিহাসের পাতা থেকে জুলিয়াস সিজার বা সম্রাট অশোক নন, বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল একটা নীল শার্ট। আমার সহকর্মী, ছাত্র, কলেজের দারোয়ান, সবার পোশাকের রঙের দিকে আমি অচেতনভাবেই লক্ষ্য করছিলাম। দুপুরে টিফিন পিরিয়ডে কমন রুমে বসে আছি, চা খেতে খেতে ভাবছি ব্যাপারটা নিয়ে কি করা যায়। এমন সময় ইতিহাসের অধ্যাপক, আমাদের কলিগ হারুন সাহেব এলেন। অমায়িক সজ্জন মানুষ, তার পরনে একটা ঝকঝকে নীল রঙের শার্ট। হারুন সাহেব আমার সামনের চেয়ারে বসে হাসি মুখে বললেন, কামাল ভাই, কেমন আছেন? আপনাকে খুব চিন্তিত লাগছে। আমি চমকে উঠলাম। আমার ভেতরটা কেঁপে উঠল। হারুন সাহেব আমার ক্ষতি করবেন, এটা ভাবাও পাপ। তিনি আমার ভাইয়ের মতো। আমি জোর করে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। না না হারুন ভাই, তেমন কিছু না, এমনিতেই। আপনি ভালো? হারুন সাহেব বললেন, এই তো চলে যাচ্ছে। শুনুন, একটা জরুরি কথা ছিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো। আমি ঢোক গিলে বললাম, জি বলুন। আপনার মেয়ে অনন্যার জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে। আমার দূর সম্পর্কের আত্মীয়, ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, ভালো আয় করে, পরিবারও সম্ভ্রান্ত। আপনি যদি রাজি থাকেন, আমি কথা এগিয়ে নিয়ে যেতে পারি। আমি বজ্রাহতের মতো বসে রইলাম। অনন্যা আমার 10 বছরের মেয়ে, তার বিয়ের সম্বন্ধ? আমি হতবাক হয়ে বললাম, হারুন ভাই, আপনি কি বলছেন এসব? অনন্যা তো এখনো স্কুলে পড়ে, ও তো একটা বাচ্চা মেয়ে। হারুন সাহেব তার বৈশিষ্ট্যসূচক হাসিটা হেসে বললেন, আরে ভাই, এখনই তো আর বিয়ে নয়। ছোটবেলার একটা পাকা কথা হয়ে থাকলো, ভালো পাত্র বুঝলেন না, হাতছাড়া করা ঠিক না। আজকালকার যা দিনকাল। আমার মাথা ঘুরছিল। এটাই কি সেই ক্ষতি যার কথা চিঠিতে লেখা হয়েছে? হারুন ভাইয়ের মতো একজন সজ্জন মানুষ আমার এমন সর্বনাশ চাইবেন? এটা আমার বিশ্বাস হচ্ছিল না। হয়তো তিনি সরল মনেই প্রস্তাবটা দিয়েছেন, কিন্তু আমার মন বলছিল, না, এর পেছনে অন্য কিছু আছে। আমি তাকে কোনো মতে বললাম, হারুন ভাই, আমি আপনাকে পরে ভেবে জানাবো। কলেজ থেকে ফেরার পথে আমার মনটা বিষণ্ণতায় ছেয়েছিল। ফুটপাত দিয়ে আনমনে হাঁটছিলাম। হঠাৎ একটা অল্প বয়সী ছেলে কোত্থেকে দৌড়ে এসে আমার সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেল। ছেলেটার পরনেও ছিল একটা গাঢ় নীল শার্ট। আমার হাতে থাকা একটা ফাইল ছিটকে রাস্তার কাঁদায় মাখামাখি হয়ে গেল। ছেলেটা একবার শুধু সরি বলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে গেল। আমি নিচু হয়ে ফাইলটা তুললাম। আমার লেখা একটা অতি মূল্যবান রিসার্চ পেপার, যেটা একটি আন্তর্জাতিক সেমিনারে পাঠানোর জন্য তৈরি করেছিলাম। সেটা এখন কাদায় আর পানিতে মাখামাখি হয়ে নষ্ট হয়ে গেছে। এর কোনো কপিও আমার কাছে ছিল না। আমার মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। তাহলে এই ছেলেটাই সেই নীল শার্ট পরা লোক? এই ক্ষতিটাই কি হওয়ার ছিল? বাড়িতে ফিরে শিরিনকে সবটা খুলে বললাম। শিরিন সব শুনে চিন্তিত মুখে বলল, তাহলে তো চিঠিটার কথা দুটো ক্ষেত্রেই মিলে গেল। কিন্তু কোন নীল শার্ট পরা লোকের কথা বলা হয়েছে? হারুন ভাইয়ের প্রস্তাব, নাকি এই ছেলেটা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার কেবলই মনে হচ্ছিল আমি যেন এক অদৃশ্য সুতোর টানে বাঁধা পড়ে গেছি। কেউ একজন আমার জীবনের চিত্রনাট্য লিখছে, আর আমি সেই অনুযায়ী অভিনয় করে যাচ্ছি। এই অনুভূতিটা একই সাথে রোমাঞ্চকর এবং ভয়াবহ। রাতে অনন্যাকে পড়াতে বসেছি। মেয়েটা হঠাৎ মুখ তুলে বলল, বাবা, আমাদের ওই পুরনো চিঠির বাক্সে নাকি রোজ চিঠি আসে। আমি চমকে গিয়ে বললাম, তোমাকে কে বলেছে? সে সহজভাবে বলল, আমিই তো দেখেছি, পরশুদিন একটা হলুদ খাম ছিল, মা বারণ করছে বলে আর ধরিনি। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মানে কি আরও চিঠি এসেছিল, যেগুলো আমরা দেখিনি বা খেয়াল করিনি? এই রহস্যের জালটা যত ছাড়াতে চেষ্টা করছি, ততই যেন আরো গভীরে জড়িয়ে পড়ছি। অধ্যায় ৪। অনন্যার পিকনিক। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল এক অজানা আশঙ্কায়। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হয়ে দাঁড়ালো পুরনো চিঠির বাক্সটা পরীক্ষা করা। আজ আর আমি শিরিনকে ডাকিনি, একা একা গেলাম। বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছে। বাক্সটা খুলতেই দেখলাম আজও একটা হলদে খাম। আমার হাত কাঁপছে। ভয়ে ভয়ে খামটা খুললাম।
ভেতরের চিঠিটা বের করে পড়লাম। আজ তোমার মেয়ের স্কুল বাসে একটা দুর্ঘটনা ঘটবে, ওকে কোনো মতেই স্কুলে পাঠিও না। চিঠিটা পড়ে আমার মাথা ঘুরতে লাগলো, পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। আজ অনন্যার স্কুলের বার্ষিক পিকনিক, সবাই মিলে বাসে করে গাজীপুরের একটা রিসোর্টে যাবে। অনন্যা গত 1 সপ্তাহ ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছে। সকাল থেকেই সে উত্তেজনায় টগবগ করছে। নতুন জামা পরে ব্যাগে চিপস আর জুস ভরে সে একদম তৈরি। আমি ছুটে ঘরে গেলাম। শিরিন তখন অনন্যাকে চুল আঁচড়ে দিচ্ছিল। আমি শিরিনের হাতে চিঠিটা দিলাম। শিরিনের মুখটা মুহূর্তে ভয়ে সাদা হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তাহলে কি অনন্যাকে স্কুলে পাঠাবো না? আমি এক গভীর দ্বিধায় পড়ে গেলাম। যদি এটা কারো মিথ্যা হুমকি বা নিছকই একটা বাজে রসিকতা হয়, তাহলে মেয়েটার কচি মনটা একদম ভেঙে যাবে। বন্ধুদের সাথে আনন্দ করার এই সুযোগটা সে হারাবে। আর যদি যদি সত্যি হয়, এই সম্ভাবনার কথা ভাবতেই আমার বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি অনন্যার কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বললাম, মা, আজ তোমার শরীরটা কেমন যেন লাগছে, মুখটা শুকনা। আজ স্কুলে যাওয়ার দরকার নেই, আমরা বরং বিকেলে পার্কে বেড়াতে যাব। অনন্যা আমার কথা শুনে প্রায় কেঁদে ফেলল। না বাবা, আমি যাবই, প্লিজ বাবা, আজ আমাদের পিকনিক, সবাই যাবে, আমি না গেলে খুব পচা হবে। আমি আর শিরিন ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওর এক কথা, সে যাবেই। শেষ পর্যন্ত শিরিন হাল ছেড়ে দিয়ে বলল, থাক না, ও যখন এত করে বলছে তখন যাক। আল্লাহর উপর ভরসা রাখো, সব সময় কি আর এসব কথা সত্যি হয়? শিরিনের কথায় আমি ভরসা পেলাম না। আমার মন কিছুতেই মানছিল না। আমার চোখের সামনে ভাসছিল বাসের দুর্ঘটনার ছবি। আমি কঠোর গলায় বললাম, না, আমি যা বলেছি তাই হবে। অনন্যা আজ স্কুলে যাবে না, এটা আমার শেষ কথা। আমার কঠিন মুখের দিকে তাকিয়ে অনন্যা ফোঁপাতে ফোঁপাতে নিজের ঘরে চলে গেল। ওর কান্নার শব্দ আমার বুকে ছুরির মতো বিঁধছিল। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। একজন বাবা হিসেবে আমি আমার সন্তানকে জেনে শুনে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। সকাল 10টা নাগাদ খবরটা এলো। আমার এক সহকর্মীর ছেলেও একই স্কুলে পড়ে। তিনি ফোন করে জানালেন, অনন্যাদের স্কুলের বাসটা গাজীপুর চৌরাস্তার কাছে একটা বেপরোয়া ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। বাসটা রাস্তার পাশে উল্টে গেছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রী আর শিক্ষক গুরুতর আহত হয়েছেন। অ্যাম্বুলেন্স এসে তাদের হাসপাতালে নিয়ে গেছে। খবরটা শুনে আমি আর শিরিন পাথর হয়ে গেলাম। শিরিন শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। আমি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার নিজের শরীরই কাঁপছিল। যদি অনন্যা আজ স্কুলে যেত, তাহলে কি হতো? সেই ভয়াবহ চিন্তাটা আমাদের দুজনকে স্তব্ধ করে দিল। এই ঘটনার পর আমার মনে আর কোনো সন্দেহ রইল না। কেউ একজন আছেন যিনি আমাদের ভবিষ্যৎ দেখতে পান। তিনি আমাদের রক্ষা করতে চাইছেন, কিন্তু কে তিনি? কেন তিনি আমাদের বেছে নিলেন? তার এই সাহায্যের পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই প্রশ্নগুলো আমাকে কুরে কুরে খেতে লাগলো। আমি আর সাধারণ কামাল উদ্দিন নই, আমি এক জীবন্ত রহস্যের অংশ হয়ে গেছি। অধ্যায় 5, রফিকের যুক্তিবাদ। অনন্যার স্কুল বাসের দুর্ঘটনার পর আমাদের বাড়ির পরিবেশটা একদম বদলে গেল। শিরিন সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, অনন্যাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। আর আমি সারাক্ষণ এক তীব্র মানসিক চাপের মধ্যে থাকি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই মরচে পড়া ডাকবাক্সের কাছে যাওয়াটা আমার জন্য একটা ভীতিকর আচারে পরিণত হয়েছে। এই অদ্ভুত ঘটনাগুলো আমি আর নিজের মধ্যে রাখতে পারছিলাম না। আমার একজন বিশ্বস্ত বন্ধু দরকার ছিল, যে আমাকে উপহাস করবে না, কিন্তু যুক্তির আলোয় ব্যাপারটা দেখবে। আমার মনে পড়ল রফিকের কথা। রফিক আহমেদ আমার স্কুল জীবনের বন্ধু। এখন সে বাংলাদেশ পুলিশে একজন ডিটেকটিভ হিসেবে কাজ করছে। তুখোড় মেধাবী এবং প্রচণ্ড যুক্তিবাদী। একদিন সন্ধ্যায় আমি রফিকের বাসায় গেলাম। রফিক আমাকে দেখে অবাক হলো। কিরে কামাল, হঠাৎ কোনো খবর না দিয়ে চলে এলি? সব ঠিক আছে তো? আমি ওর মুখোমুখি সোফায় বসে বললাম, না রফিক, কিচ্ছু ঠিক নেই। আমি একটা ভয়াবহ সমস্যার মধ্যে আছি। এরপর আমি ওকে প্রথম থেকে সবটা খুলে বললাম। মরচে পড়া ডাক বাক্স, প্রথম চিঠি, আর গাছের ডাল ভাঙা, নীল শার্টের বিভ্রাট, আর সব শেষে অনন্যার স্কুল বাসের দুর্ঘটনার কথা।
আমি পকেট থেকে চিঠিগুলো বের করে ওর সামনে রাখলাম। আমার সব কথা শুনে রফিক হো হো করে হেসে উঠল। কামাল, তুই কি পাগল হয়ে গেলি? এই একবিংশ শতাব্দীতে বসে তুই এসব চিঠি ফিতে ভবিষ্যৎবাণী বিশ্বাস করছিস? এগুলো সব কাকতালীয় ঘটনা, বুঝলি? ও ইনসিডেন্স। আমি হতাশ হয়ে বললাম, এটা কাকতালীয় হতে পারে না রফিক। এতগুলো ঘটনা নিখুঁতভাবে মিলে যেতে পারে না। রফিক একটা চিঠি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, দেখ, প্রথমটা হয়তো কোনো ঝড় বিশেষজ্ঞের কাজ। দ্বিতীয়টা নীল শার্ট পরা লোক, এটা এতটাই অস্পষ্ট যে হাজারটা ঘটনার সাথে মেলানো যায়। আর তৃতীয়টা, আচ্ছা ওটা না হয় একটু ভাবার মতো, কিন্তু এর পেছনেও কোনো লজিক্যাল ব্যাখ্যা আছে। হয়তো স্কুলের কোনো অসতর্ক কর্মচারী বা ড্রাইভারের সাথে শত্রুতা থাকা কেউ এটা করেছে। আমি বললাম, কিন্তু সে চিঠিটা আমাদের বাড়ির পুরনো ডাকবাক্সে ফেলবে কেন? রফিক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেটাই প্রশ্ন। আচ্ছা, একটা কাজ করা যাক। তোর ওই চিঠির বাক্সটার উপর আমি সাদা পোশাকে 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করছি। দেখি কে আসে ওখানে চিঠি ফেলতে। একেবারে হাতে নাতে ধরবো ব্যাটাকে। রফিকের কথায় আমি একটু ভরসা পেলাম। অন্তত কেউ একজন তো আছে যে ব্যাপারটা নিয়ে ভাবছে। পরদিন সকাল থেকে আমাদের বাড়ির আশেপাশে কিছু অচেনা মানুষের মুখের আনাগোনা শুরু হলো। আমি বুঝতে পারলাম এরা রফিকের লোক। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকে আর কোনো চিঠি এলো না। প্রথম দিন সকালে বাক্স খুললাম, খালি। দ্বিতীয় দিনও খালি। তৃতীয় দিনও তাই। চিঠির বাক্সটা আগের মতোই নিঃসঙ্গ পরিত্যক্ত হয়ে রইল। আমার মনের ভেতরটা আবার অস্থির হয়ে উঠল। ব্যাপারটা কি? যে চিঠি দিচ্ছে সে কি টের পেয়ে গেছে যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে? সে কি এতটাই ধূর্ত? আমি রফিককে ফোন করে বললাম, তোর লোকগুলোকে সরিয়ে নে রফিক। মনে হচ্ছে চিঠি যে দেয় সে কোনোভাবে জেনে গেছে, তাই আর আসছে না। রফিক ফোনের ওপাশ থেকে আবার হাসল। দেখলি তো, আমার কথাই ঠিক হলো। ওটা কোনো ভয় দেখানো চক্রের কাজ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। তুই আর এসব নিয়ে ভাবিস না। এনজয় ইয়োর লাইফ, ম্যান। রফিকের কথায় আমার মন সায় দিল না। আমার মনে হচ্ছিল এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। এর পেছনে আরো গভীর, আরো জটিল কোনো রহস্য আছে। রফিকের লোক সরে যাওয়ার পরদিন সকালেই আমার ধারণা সত্যি প্রমাণ হলো। আমি যখন বাক্সটা খুললাম, ভেতরে আবার সেই হলদে খাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এবারের চিঠিটা ছিল আগের সবগুলোর চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং ব্যক্তিগত। আগামীকাল সন্ধ্যা ঠিক 7টায় তোমাদের রান্নাঘরে আগুন লাগবে। এখনই বাড়ি ছেড়ে নিরাপদ কোথাও চলে যাও। চিঠিটা পড়ে আমার হাত থেকে খামটা মাটিতে পড়ে গেল। আমার মনে হলো অদৃশ্য সেই লোকটি আমার সাথে কোনো খেলা খেলছে। সে শুধু ভবিষ্যৎ দ্রষ্টাই নয়, সে আমার প্রতিটি পদক্ষেপের উপরও নজর রাখছে। এই অনুভূতিটা আমাকে ভয়ে নীল করে দিল। অধ্যায় 6। একজন নতুন প্রতিবেশী। আগুনের সতর্কবার্তার চিঠিটা পাওয়ার পর আমি আর শিরিন দিশেহারা হয়ে পড়লাম। শিরিন ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করল। অনন্যাকে বুকে জড়িয়ে ধরে সে শুধু বিড়বিড় করছিল, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই পুরনো বাড়ি, আমার পূর্বপুরুষের স্মৃতি ছেড়ে আমি কোথায় যাব? আর গেলেই বা কি নিস্তার পাব? যে আমাদের খুঁজে বের করেছে সে নতুন ঠিকানাতেও আমাদের খুঁজে বের করতে পারবে না, তার কি নিশ্চয়তা আছে? এইসব 7-5 ভাবতে ভাবতেই আমাদের উপরের তলার ফ্ল্যাটটা নিয়ে কথা উঠল। দোতলার ফ্ল্যাটটা গত মাস 2 ধরে খালি পড়েছিল। আগের ভাড়াটিয়া বদলি হয়ে চট্টগ্রাম চলে গেছে। বাড়ির মালিক আমি নিজেই, তাই ভাড়া দেওয়ার তাড়া ছিল না। কয়েকদিন ধরেই দেখছিলাম ফ্ল্যাটটা পরিষ্কার করা হচ্ছে। আমি ভেবেছিলাম শিরিন হয়তো ভাড়া দেওয়ার জন্য কাউকে ঠিক করেছে। সেদিন সন্ধ্যায় মনটা খুব খারাপ থাকায় ছাদে গিয়ে বসেছিলাম। হঠাৎ দেখি দোতলার বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স 25-26-এর বেশি হবে না। শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ, আর মুখে কেমন একটা বিষণ্ণতার ছাপ। মেয়েটি আমাকে দেখে মৃদু হাসল। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি? মেয়েটি শান্ত গলায় উত্তর দিল, আমি মায়া, আজকেই এই ফ্ল্যাটে উঠেছি। আমি বললাম, ও আচ্ছা, আমি কামাল উদ্দিন, এই বাড়ির মালিক। আমি জানি, মায়া বলল, আপনার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে। মেয়েটির সাথে কথা বলে আমার ভালো লাগলো। তার কণ্ঠস্বরে কেমন একটা শীতল প্রশান্তি আছে।
আমি ছাদ থেকে নেমে শিরিনকে জিজ্ঞেস করলাম, দোতলার নতুন ভাড়াটিয়া বুঝি? শিরিন বলল, হ্যাঁ। মেয়েটা একা, একটা আর্ট কলেজে পড়ায়, খুব ভালো মেয়ে। দেখেই কেমন মায়া লাগলো, তাই আর না করতে পারলাম না। পরদিন সকালে আগুনের চিঠিটা পাওয়ার পর আমি যখন কিংকর্তব্য বিমূঢ়, তখন দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি মায়া দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বাটি। সে বাটিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাল রাতে পায়েস রান্না করেছিলাম, আপনাদের জন্য একটু নিয়ে এলাম। আমি ধন্যবাদ জানিয়ে বাটিটা নিলাম। মায়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে খুব চিন্তিত লাগছে, কোনো সমস্যা? আমি কি বলবো ভেবে পেলাম না। একজন প্রায় অচেনা মানুষকে কি আমার এই অবিশ্বাস্য কাহিনী বলা উচিত? কিন্তু মেয়েটির চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো তাকে বিশ্বাস করা যায়। আমি তাকে ড্রয়িং রুমে বসতে বললাম এবং সবটা খুলে বললাম, চিঠিগুলোও দেখালাম। মায়া মনোযোগ দিয়ে সব শুনল। তার মুখে কোনো অবিশ্বাস বা উপহাসের চিহ্ন দেখলাম না। সব শোনার পর সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, ব্যাপারটা খুবই অদ্ভুত, কিন্তু আমার মনে হয় না এর পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি আছে। আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি কি মনে করেন? মায়া বলল, আমার মনে হয় যে এই চিঠিগুলো লিখছে সে এই বাড়িটার সাথে বা আপনার পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সে এমন কেউ যে এই বাড়ির নারী নক্ষত্র চেনে। সে জানে কোন গাছের ডালটা পুরনো আর দুর্বল, কোথায় গ্যাস লাইনের সমস্যা থাকতে পারে। মায়ার কথাটা আমার কাছে বেশ যৌক্তিক মনে হলো। সে আরো বলল, নীল শার্টের ব্যাপারটা হয়তো একটা রেড হেরিং, আপনাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে। মূল বার্তাটা ছিল আপনার ক্ষতি হতে পারে, এবং সেটা তো হয়েছেই। আপনার রিসার্চ পেপারটা নষ্ট হয়ে গেছে। মায়ার বিশ্লেষণ শুনে আমি মুগ্ধ হলাম। মেয়েটির চিন্তা করার ধরনটা একেবারে আলাদা। সে বলল, আপনি কি এই বাড়ির পুরনো মালিকের সম্পর্কে কিছু জানেন? আমি বললাম, না, তেমন কিছু জানি না, শুধু জানি তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন এবং অনেক বছর আগে বাড়িটা বিক্রি করে চলে গেছেন। মায়া বলল, আমার মনে হয় রহস্যের জটটা ওখানেই লুকিয়ে আছে। আপনাকে সেই পুরনো মালিককে খুঁজে বের করতে হবে। মায়ার কথায় আমি নতুন করে পথের দিশা পেলাম। এতদিন আমি শুধু ভয়ে সেঁটিয়েছিলাম। এবার আমার মনে হলো ভয় পেয়ে বসে থাকা চলবে না। এই রহস্যের শেষ আমাকে দেখতেই হবে। মায়ার মতো একজন বুদ্ধিমতী প্রতিবেশী পাওয়াটা আমার জন্য যেন সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এলো। সে আমার এই রহস্যে ভেদের যাত্রায় একজন নতুন সঙ্গী। অধ্যায় ৭, আগুন এবং অবিশ্বাস। মায়ার সাথে কথা বলে আমি নতুন করে শক্তি পেলাম। আগুনের সতর্কবার্তাটা তখনও আমার বুকের উপর একটা ভারী পাথরের মতো চেপে বসে আছে। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। রফিককে ফোন করে সবটা জানালাম। এবার আর রফিক হাসল না। আমার গলার স্বরে যে আতঙ্ক ছিল সেটা হয়তো সে বুঝতে পেরেছিল। রফিক গম্ভীর গলায় বলল, কামাল, আমি তোর কথা অবিশ্বাস করছি না। তুই এখনই শিরিন আর অনন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আয়। দরকার হলে মায়া নামের ওই মেয়েটিকেও সাথে নিস। আমি ফায়ার ব্রিগেড এবং পুলিশের টিম নিয়ে যত দ্রুত সম্ভব আসছি। আমি শিরিনকে সব বললাম। সে আর কোনো প্রশ্ন করল না। আমরা দ্রুত কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে নিলাম। অনন্যাকে নিয়ে শিরিন আমাদের পাশের বাড়ির এক প্রতিবেশীর বাসায় গিয়ে উঠল। আমি আর মায়া ঠিক করলাম আমরা দূর থেকে বাড়িটার উপর নজর রাখব। সন্ধ্যা নামার সাথে সাথে আমাদের বুকের ভেতরের ধূপপুকানিও বাড়তে লাগলো। সময় যেন কাটতেই চাইছে না। রফিক তার টিম নিয়ে ঠিক 6:30টার সময় এসে পৌঁছালো। সাদা পোশাকে পুলিশ আমাদের গলিটা ঘিরে ফেলল। ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিনও গলির মুখে প্রস্তুত হয়ে রইল। ঘড়ির কাঁটা যখন ঠিক 7টার ঘরে পৌঁছালো, তখন চারিদিকে কবরের মতো নিস্তব্ধতা। কিছুই হলো না। আমি রফিকের দিকে তাকালাম। তার মুখেও চরম উৎকণ্ঠা। 7:10 7:15 7:20 যখন কিছুই ঘটল না, রফিক আমার কাঁধে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কামাল, আমার মনে হচ্ছে কেউ তোর সাথে খুব খারাপ একটা মানসিক খেলা খেলছে। তোকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে হয়তো চুরি বা অন্য কোনো মতলব হাসিল করার চেষ্টা করছিল। আমাদের উপস্থিতি দেখে হয়তো পালিয়েছে। আমারও তাই মনে হতে লাগলো। আমি নিজেকে খুব বোকা আর অসহায় ভাবছিলাম। হয়তো আমি তিলকে তাল করেছি। মায়া শান্তভাবে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। আমরা বাড়ির দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই আমাদের পাশের বাড়ির ছাদ থেকে সেই প্রতিবেশী ভদ্রলোক চিৎকার করে উঠলেন, কামাল সাহেব,
আপনাদের রান্নাঘরের জানলা দিয়ে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। আমরা সবাই দৌড়ে বাড়ির কাছে গেলাম। রান্নাঘরের ছোট জানালাটার কাঁচ ভেঙে গিয়ে সেখান দিয়ে গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। রফিক আর তার দল দরজা ভেঙে ভেতরে ঢুকল। ফায়ার ব্রিগেডের কর্মীরাও ছুটে এসে তাদের কাজ শুরু করে দিল। কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এলো। ফায়ার সার্ভিসের অফিসার বেরিয়ে এসে জানালো, রান্নাঘরের গ্যাস লাইনে একটা পুরনো লিক ছিল। সম্ভবত শর্ট সার্কিট থেকে বা অন্য কোনোভাবে সেই লিকেজ থেকে আগুন ধরে গেছে। যদি বাড়ির ভেতরে কেউ থাকতো আর আগুনটা ছড়িয়ে পড়ত, তাহলে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে যেত। আমি আর শিরিন বাকরুদ্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। রফিকের মুখটা বিস্ময়ে আর অবিশ্বাসে হাঁ হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, এটা এটা কিভাবে সম্ভব? একেবারে কাঁটায় কাঁটায় 7টার পরেই। আবার সেই চিঠি, আবার সেই অদৃশ্য দূতের নিখুঁত সতর্কবাণী। এবার আমার সবচেয়ে বড় যুক্তিবাদী বন্ধু রফিকও অবিশ্বাসের দেয়াল ধরে রাখতে পারল না। সে আমার দিকে তাকিয়ে বলল, কামাল, আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমি তোর সাথে আছি। এই রহস্যের শেষ আমাদের দেখতেই হবে। এই ঘটনার পর আমাদের পরিবারে ভয়টা আরো জাঁকিয়ে বসল। কিন্তু আমার মনে ভয়কে ছাপিয়ে উঠল এক তীব্র জেদ। কে এই লোক? সে কি শত্রু নাকি বন্ধু? এই প্রশ্নের উত্তর আমার জানতেই হবে। মায়ার দেখানো পথ ধরেই আমি এগোনোর সিদ্ধান্ত নিলাম। আমার প্রথম কাজ হবে এই বাড়ির পুরনো মালিক জামিলুর রহমানকে খুঁজে বের করা। অধ্যায় 8, জলিল মিয়ার চায়ের দোকান। বাড়িতে আগুন লাগার ঘটনার পর বেশ কিছুদিন আর কোনো চিঠি এলো না। এই নীরবতাটা ছিল আরো বেশি ভয়ের। মনে হচ্ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা। রফিক নিয়মিত খোঁজ খবর নিচ্ছিল। মায়াও প্রায়ই আসতো আমাদের সাথে কথা বলতে। তার শান্ত উপস্থিতি আমাদের উদ্বেগ কমাতে সাহায্য করত। আমার মাথায় তখন একটাই চিন্তা, জামিলুর রহমান, এই বাড়ির পুরনো মালিক। তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এত বছর পর একজন মানুষকে ঢাকার এই বিশাল শহরে খুঁজে বের করা খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। একদিন সন্ধ্যায় মনটা খুব বিক্ষিপ্ত থাকায় আমি বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। আমাদের গলিটা যেখানে মূল রাস্তার সাথে মিশেছে, সেখানে জলিল মিয়ার চায়ের দোকান। জলিল মিয়া 60 এক বৃদ্ধ। এই এলাকায় তার দোকানটা একটা নিদর্শনের মতো। তিনি শুধু চাই বিক্রি করেন না, তিনি এই এলাকার জীবন্ত ইতিহাস। আমি তার দোকানের সামনে একটা টুলে বসলাম। জলিল মিয়া আমাকে দেখে মুচকি হেসে বললেন, কি কামাল সাহেব, মেজাজ শরীফ তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলবেন না জলিল ভাই, মনটা ভালো নেই। জলিল মিয়া এক কাপ ধোঁয়া ওঠা চা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, দুনিয়াটাই মুশকিলের জায়গা সাহেব, চিন্তা কইরা কি লাভ? 2 দিনের তো জিন্দেগি। চায়ে চুমুক দিতে দিতে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, আচ্ছা জলিল ভাই, আপনি তো এই এলাকায় অনেকদিন ধরে আছেন। এই যে আমার বাড়িটা, এই বাড়ির আগের মালিককে আপনি চিনতেন? জলিল মিয়ার চোখটা মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। জামিল মাস্টার, আরে খুব চিনতাম। আমার দোকানের বাঁধা কাস্টমার আসছিলেন। বড় ভালো মানুষ আছিলেন সাহেব, কিন্তু কপালটা বড় মন্দ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মন্দ কপাল কেন? জলিল মিয়া একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, আহারে, বেচারার জীবনে একের পর এক বিপদ লাইগাই ছিল। প্রথমে তার মাইয়াডার কি একটা অসুখ হইল, হেইডার লাইগা কত ডাক্তার কবিরাজ করলেন। তারপর একদিন রাইতে ঝড়ে বাড়ির আম গাছটা ভাঙা পড়ল। অল্পের জন্য ঘর বাঁচছিল। আমি চমকে উঠলাম। এই ঘটনা তো আমার সাথেও ঘটেছে। জলিল মিয়া বলতে লাগলেন, সবচেয়ে বড় সর্বনাশটা হইল তার মাইয়ার পিকনিকের দিন। মাইয়াডার স্কুলের বাস অ্যাক্সিডেন্ট করল। মাস্টারের বউ সেই বাসেই আছিল। জায়গায় মৌত, আর মাইয়াডাও পঙ্গু হইয়া গেল। আমার মাথা ঘুরছিল। এ কি শুনছি আমি? এ তো অবিকল আমার জীবনের ঘটনার পুনরাবৃত্তি। জলিল মিয়া গলাটা নামিয়ে বললেন, আর শেষমেশ একদিন বাড়িতে লাগলো আগুন, গ্যাস লাইন থেইকা। এই আগুনে মাস্টার আর তার মাইয়া দুইজনেই পুইড়া গেল। মাইয়াটা তো হাসপাতালেই মারা গেল, আর মাস্টার মাস্টার পাগল হইয়া গেল। এরপরই ঘর বাড়ি বেইচা দিয়া কই যে চইলা গেল, কেউ আর তার খোঁজ পায় নাই। জলিল মিয়ার কথাগুলো আমার কানে সীসার মতো প্রবেশ করছিল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তাহলে এই চিঠির ঘটনাগুলো কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো কি জামিলুর রহমানের অতীতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলোরই প্রতিচ্ছবি?
কিন্তু তার অতীত কেন আমার বর্তমান হয়ে ফিরে আসছে? আমি জলিল মিয়াকে জিজ্ঞেস করলাম, তিনি কোথায় যেতে পারেন, কোনো ধারণা আছে আপনার? জলিল মিয়া মাথা নেড়ে বললেন, না সাহেব, কেউ কয় দেশে চইলা গেছে, কেউ কয় কোনো পাগলা গারদে আছে। তার এক দুঃসম্পর্কের ভাই আসছিল বাড়ি বেচার সময়, তারই জিগাইলে জিগাইতে পারেন। জলিল মিয়ার কাছ থেকে আমি সেই আত্মীয়ের একটা সম্ভাব্য এলাকার নাম জানতে পারলাম। আমার মনে হলো আমি রহস্যের খুব কাছাকাছি চলে এসেছি। এই জলিল মিয়ার চায়ের দোকানটা যেন আমার জন্য একটা টাইম মেশিন হয়ে উঠল, যা আমাকে জামিলুর রহমানের অভিশপ্ত অতীতের দরজায় পৌঁছে দিল। আমার ভেতরের ভয়টা কমে গিয়ে তার জায়গায় জন্ম নিল এক গভীর সহানুভূতি। এই রহস্যের সন্ধান আমার নিজের জন্য যত না দরকার, তার চেয়ে বেশি দরকার সেই দুর্ভাগা মানুষটার জন্য। অধ্যায় ৯, অতীতের সন্ধান। জলিল মিয়ার কাছ থেকে পাওয়া তথ্যটা ছিল আমার জন্য একটা যুগান্তকারী সূত্র। জামিলুর রহমানের সেই দূরসম্পর্কের ভাইয়ের নাম ছিল মোখলেসুর রহমান। তিনি নাকি পুরান ঢাকার বংশাল এলাকায় থাকতেন। পরদিন আমি কলেজ থেকে ছুটি নিলাম। আমার এখন একটাই লক্ষ্য, মোখলেসুর রহমানকে খুঁজে বের করা। বংশাল একটি গোলকধাঁধার মতো এলাকা, সরু গলি, গায়ে লাগানো পুরনো বাড়ি, মানুষের ভিড়। সেখানে একজন মানুষকে খুঁজে বের করা যে কতটা কঠিন, তা আমি হাড়ে হাড়ে টের পেলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি অলিতে গলিতে ঘুরে বেড়ালাম, জনাবিশেক মানুষকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই মোখলেসুর রহমান নামে কাউকে চেনে না। দুপুরে ক্লান্ত আর হতাশ হয়ে একটা ছোট্ট হোটেলে খেতে বসেছি। হোটেলের মালিকের সাথে কথা প্রসঙ্গে আমি আবার নামটা বললাম। ভদ্রলোক কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, মোখলেস ভাই? আরে উনি তো এই এলাকা ছাইড়া দিয়েছেন বহু আগে। ব্যবসায় বিশাল লস খাইয়া প্রায় ফকির হইয়া গেছিলেন। আমার সব আশা যেন নিভে গেল। আমি হতাশ হয়ে বললাম, তাহলে এখন কোথায় থাকেন, কিছু জানেন? ভদ্রলোক বললেন, ঠিক জানি না, তবে শুনছিলাম তার এক ছেলে নাকি এখন বেশ ভালো অবস্থায় আছে, উত্তরায় গার্মেন্টস ব্যবসা করে। এটা আমার জন্য নতুন এক আশার আলো। আমি হোটেলের মালিককে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমার গন্তব্য উত্তরা। কিন্তু উত্তরায় গিয়ে আরেক সমস্যা। ছেলের নাম জানি না, কোম্পানির নাম জানি না, শুধু জানি সে একজন গার্মেন্টস ব্যবসায়ী। আমি কয়েকটা বাইং হাউসে খোঁজ নিলাম, কিন্তু কোনো লাভ হলো না। দিন শেষে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন হঠাৎ করেই মায়ার কথা মনে পড়ল। মায়ার বাবা নাকি একসময় টেক্সটাইল খাতে বড় চাকরি করতেন। আমি সাথে সাথে মায়াকে ফোন করে সবটা খুলে বললাম। মায়া মনোযোগ দিয়ে শুনে বলল, আপনি চিন্তা করবেন না কামাল ভাই, আমি দেখছি। আমার বাবার কিছু পুরনো পরিচিতি আছে, আমি তাদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। পরদিন সকালেই মায়ার ফোন এলো, কামাল ভাই, একটা খোঁজ পেয়েছি। মোখলেসুর রহমানের ছেলের নাম আরমান। আরমান টেক্সটাইলস নামে তার একটা ফ্যাক্টরি আছে উত্তরায়। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। মায়াকে কিভাবে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পেলাম না। আমি আর এক মুহূর্ত দেরি না করে উত্তরার দিকে রওনা দিলাম। আরমান টেক্সটাইলসের বিশাল অফিস খুঁজে বের করতে আমার কোনো সমস্যা হলো না। রিসেপশনে আমার পরিচয় দিয়ে আরমান সাহেবের সাথে দেখা করার কথা বললাম। কিছুক্ষণ পর আরমান সাহেব নিজেই বেরিয়ে এলেন। 40 সুঠাম দেহি, সফল একজন ব্যবসায়ী। তিনি আমাকে তার বিলাসবহুল চেম্বারে নিয়ে গেলেন। আমি তাকে আমার পরিচয় দিলাম এবং তার চাচার ব্যাপারে খোঁজ নিতে এসেছি জানালাম। জামিলুর রহমানের নাম শুনেই আরমান সাহেবের হাসি খুশি মুখটা কেমন যেন ম্লান হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার চাচা, তিনি এক দুর্ভাগা মানুষ। আমি বললাম, আমি জানি। আমি তার পুরনো বাড়িতে থাকি। আমি তার সম্পর্কে কিছু জরুরি কথা জানতে চাই। তিনি এখন কোথায় আছেন? আরমান সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তিনি এখন ভালো নেই। মানসিক ভারসাম্য হারিয়েছেন অনেক আগেই। আমরা তাকে প্রথমে বাড়িতেই রেখেছিলাম, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় আমরা তাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। সেখানেই তার চিকিৎসা এবং দেখাশোনার ভালো ব্যবস্থা আছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি তার কাছ থেকে বৃদ্ধাশ্রমের ঠিকানাটা চেয়ে নিলাম। আরমান সাহেব একটা ভিজিটিং কার্ডে ঠিকানাটা লিখে আমার হাতে দিলেন। বৃদ্ধাশ্রমটা শহরের অন্য প্রান্তে, মিরপুরে। ঠিকানাটা হাতে নিয়ে আমার মনে হলো আমি আমার যাত্রার শেষ ধাপে এসে পৌঁছেছি। যে অদৃশ্য ছায়াটা আমার পরিবারকে ঘিরে ধরেছিল, তার উৎসস্থলে আমি এবার পৌঁছাতে পারব।
ভয়, কৌতূহল আর এক ধরনের বিষণ্ণ বেদনা নিয়ে আমি বৃদ্ধাশ্রমের দিকে পা বাড়ালাম। অধ্যায় ১০। বৃদ্ধাশ্রমের শেষ বিকেল। মিরপুরের সেই বৃদ্ধাশ্রমটা বেশ শান্ত আর ছিমছাম। চারপাশে সবুজের সমারোহ, কিন্তু সেই সৌন্দর্যের ভেতরেও কেমন একটা বিষণ্ণতা লুকিয়ে আছে। এখানে যারা থাকেন তারা সবাই জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে যাওয়া একাকী কিছু মানুষ। আমি ম্যানেজারের সাথে দেখা করে আমার আসার উদ্দেশ্য জানালাম। জামিলুর রহমানের নাম শুনে ম্যানেজার সাহেবও একটা দীর্ঘশ্বাস ফেললেন। জামিল সাহেব বড় ভালো মানুষ, কিন্তু নিজের জগতেই বাস করেন। খুব বেশি কথা বলেন না কারো সাথে। আমি তার ঘরে যাওয়ার অনুমতি চাইলাম। ম্যানেজারের সাথে একজন অ্যাটেন্ডেন্ট আমাকে তার ঘরের দিকে নিয়ে গেল। দোতলার এক কোণার ঘর। দরজার উপরে নাম লেখা জামিলুর রহমান। অ্যাটেন্ডেন্ট দরজায় হালকা টোকা দিয়ে দরজাটা খুলে দিল। ঘরের ভেতরে একটা চেয়ারে বসে একজন শীর্ণকায় বৃদ্ধ ভদ্রলোক জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চুল দাড়ি সাদা, মুখে গভীর বিষাদের ছাপ। দেখেই বোঝা যায় একসময় তার চেহারা যথেষ্ট সুন্দর ছিল। আমি ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আপনি কি জামিলুর রহমান? বৃদ্ধ আমার দিকে ধীরে ধীরে মুখ ফেরালেন। তার চোখে কোনো ভাবান্তর নেই। তিনি শুধু একবার মাথা নাড়লেন। আমি বললাম, আমার নাম কামাল উদ্দিন। আমি আমি এখন আপনার পুরান ঢাকার সেই বাড়িতে থাকি। এই কথাটা শোনার পর বৃদ্ধের চোখে প্রথমবার আমি কিছুটা কৌতূহলের ঝিলিক দেখতে পেলাম। তিনি মৃদু ভাঙা গলায় বললেন, বসো। আমি তার সামনের চেয়ারটাতে বসলাম। ঘরের ভেতরটা অদ্ভুত রকমের চুপচাপ। আমি কি দিয়ে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। অবশেষে আমি বললাম, আমি আপনার কাছে একটা বিশেষ কারণে এসেছি। এরপর আমি তাকে সবটা খুলে বললাম। আমাদের বাড়ির পুরনো ডাকবাক্স, আর সেখানে একের পর এক আসা রহস্যময় চিঠিগুলোর কথা। আমি যখন একে একে গাছের ডাল ভাঙা, নীল শার্টের সতর্কবার্তা, অনন্যার বাসের দুর্ঘটনা আর সবশেষে বাড়িতে আগুন লাগার কথা বলছিলাম, আমি লক্ষ্য করলাম বৃদ্ধের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তিনি কোনো শব্দ না করে নীরবে কাঁদছেন। আমার কথা শেষ হলে তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তাহলে তাহলে আমার কথাগুলো, আমার চিঠিগুলো ঠিক জায়গাতেই পৌঁছাচ্ছে। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। তার মানে এই চিঠিগুলো আপনিই? বৃদ্ধ কান্নায় ভেঙে পড়লেন। হ্যাঁ বাবা, আমিই। আমিই তো লিখি। কিন্তু কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আপনি তো এখানে থাকেন, আর আপনি ভবিষ্যৎ জানতে পারছেন কিভাবে? বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে তার চোখের পানি মুছলেন। তারপর যে কাহিনী শোনালেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি কোনো ভবিষ্যৎ জানতে পারি না বাবা। তিনি বলতে লাগলেন, আমি যা লিখি তা আমার ভবিষ্যৎ নয়, তা আমার অভিশপ্ত অতীত। তিনি বলতে লাগলেন, ২৫ বছর আগে যেদিন রাতে ঝড়ে আমগাছটার ডাল ভেঙে পড়েছিল, সেদিন আমার একমাত্র মেয়ে রিমি ওই ঘরেই ঘুমাচ্ছিল। ডালটা ঠিক ওর ছোট্ট শরীরটার উপর পড়েছিল। আমি ওকে বাঁচাতে পারিনি বাবা, আমি পারিনি। আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। এরপর একদিন আমার এক সহকর্মী আমার রিমির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। ছেলে ভালো নয় জেনেও আমি রাজি হয়েছিলাম। সেই লোকটা নীল শার্ট পরে এসেছিল। বিয়ের পর আমার মেয়ের জীবনটা নরক হয়ে গিয়েছিল। সেদিন আমার মন কিছুতেই সায় দিচ্ছিল না, কিন্তু আমার স্ত্রী জোর করে ওকে পাঠিয়েছিল। সেই বাসের দুর্ঘটনাতেই আমার স্ত্রী মারা যায়, আর আমার মেয়েটা চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। জামিলুর রহমানের গলা কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। আর যেদিন আমার বাড়িতে আগুন লেগেছিল গ্যাস লাইন থেকে, সেদিন আমি আমার পঙ্গু মেয়েটাকে নিয়ে বাড়িতেই ছিলাম। আগুনে পুড়ে আমরা দুজনই, আমার রিমিটা আমার রিমিটা হাসপাতালেই মারা যায়। আর আমি আমি বেঁচে থেকেও মরে গেছি। তিনি তার শার্টের হাতা সরিয়ে হাতের ভয়ঙ্কর পোড়া দাগগুলো দেখালেন। আমি স্তব্ধ, নির্বাক হয়ে বসে রইলাম। জামিলুর রহমান বললেন, এরপর থেকেই আমি আর স্বাভাবিক থাকতে পারিনি। আমার মনে হতে থাকে, আমি যদি ওই ঘটনাগুলো আগে থেকে জানতে পারতাম, তাহলে হয়তো আমার পরিবারকে বাঁচাতে পারতাম। এই চিন্তাটা আমাকে কুঁড়ে কুঁড়ে খায়। আমি সারাদিন শুধু ওই পুরনো কথাগুলোই ভাবি, আর একটা পুরনো ডায়েরিতে লিখি, বারবার লিখি, আজ রাতের বৃষ্টিতে গাছটা পড়বে, সাবধান। নীল শার্ট পরা লোকটা থেকে সাবধান। আমি লিখি, আর আমার মনে হয় আমি যেন আমার সেই পুরনো অতীতে ফিরে গেছি, আর নিজেকেই সতর্ক করছি।
কিন্তু কিন্তু চিঠিগুলো ওই ডাকবাক্সে পৌঁছায় কিভাবে? আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম। আমি জানি না, তিনি শূন্য দৃষ্টিতে বললেন। আমি শুধু আমার ডায়েরিতে লিখি, হয়তো আমার তীব্র আরতি, আমার হাহাকার কোনোভাবে, কোনো অব্যাখ্যাত উপায়ে। তিনি আর কথা শেষ করতে পারলেন না। কান্নায়, যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। আমি আর বসে থাকতে পারলাম না। জামিলুর রহমানের ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনটা অবর্ণনীয় এক কষ্টে ভারাক্রান্ত হয়ে গেল। তাহলে এই ছিল ভবিষ্যতের চিঠির রহস্য? কোনো অলৌকিক ক্ষমতা নয়, কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নয়। এ ছিল একজন দুর্ভাগা ভগ্ন হৃদয় বাবার তীব্র মানসিক যন্ত্রণা আর হ্যালুসিনেশনের ফসল। তার অতীতে ঘটে যাওয়া ট্র্যাজেডিগুলোই তার ডায়েরির পাতায় সতর্কবার্তা হয়ে ফিরে আসছিল, আর কোনো এক অব্যাখ্যাত উপায়ে সেই তীব্র মানসিক শক্তিই আমার বর্তমানকে প্রভাবিত করছিল। কার্যকারণের সব সূত্র এখানে এসে যেন ভেঙে চুরমার হয়ে গেল। অধ্যায় 11। কার্যকারণের খেলা। বৃদ্ধাশ্রম থেকে ফেরার পথে আমার মাথার ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। রহস্যের সমাধান হয়েছে, কিন্তু সেই সমাধান আমার মনে কোনো শান্তি আনতে পারল না, বরং এক গভীর বিষণ্ণতায় আমার মন ছেয়ে গেল। জামিলুর রহমানের করুণ কাহিনী আমার সব চিন্তা ভাবনাকে ওলটপালট করে দিয়েছে। বাড়িতে ফিরে আমি শিরিন, মায়া আর রফিককে সবটা খুলে বললাম। রফিককে আমি আগেই ফোন করে আসতে বলেছিলাম। আমার কথা শেষ হলে ঘরে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। শিরিন চোখ মুছতে মুছতে বলল, আহারে বেচারা, তার কষ্টের কাছে আমাদের ভয় তো কিছুই না। রফিক কিছুক্ষণ পায়চারি করে বলল, দেখ কামাল, ব্যাপারটা সাইকোলজিক্যাল। এটাকে বলে প্রাইমিং। জামিলুর রহমানের লেখাগুলো কোনোভাবে তোর কাছে পৌঁছেছে, হয়তো পুরনো কোনো কাগজপত্রের মাধ্যমে বা অন্য কোনোভাবে। তারপর তোর অবচেতন মন সেই অনুযায়ী ঘটনাগুলোকে মিলিয়ে নিয়েছে। যেমন ঝড়ের রাতে গাছের ডাল ভাঙা একটা স্বাভাবিক ঘটনা, নীল শার্ট অনেকেই পরে, আর গ্যাস লাইনের লিক সেটাও অস্বাভাবিক নয়। মায়া রফিকের কথার সাথে একমত হল না। সে শান্ত গলায় বলল, রফিক ভাই, আপনার সব কথা মানা যায়, কিন্তু স্কুল বাসের দুর্ঘটনার ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবেন? ওটা তো একটা নির্দিষ্ট ঘটনা। আর কামাল ভাই তো আগে থেকে জানতেন না যে বাসের ড্রাইভারের সাথে কারো শত্রুতা আছে কিনা। মায়া আমার দিকে তাকিয়ে বলল, কামাল ভাই, আমার মনে হয় এটা বিশুদ্ধ কাকতালীয় ঘটনা বা সাইকোলজি নয়, মানুষের মনের শক্তি। জামিল সাহেবের তীব্র যন্ত্রণা আর তার পরিবারকে বাঁচানোর আকুতি হয়তো এক ধরনের সাইকিক এনার্জি বা মানসিক তরঙ্গ তৈরি করেছে। আর আপনার পুরনো বাড়িটা, যেখানে তার এত স্মৃতি, এত কষ্ট জড়িয়ে আছে, সেই বাড়িটা একটা মিডিয়াম বা মাধ্যম হিসেবে কাজ করেছে। আর সেই মরচে পড়া ডাকবাক্সটা, ওটা হয়তো একটা ফোকাল পয়েন্ট। মায়ার ব্যাখ্যাটা ছিল অবৈজ্ঞানিক, কিন্তু আমার কাছে ওটাই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হলো। কারণ যুক্তি দিয়ে এই কার্যকারণের খেলা বোঝা সম্ভব নয়। জামিলুর রহমান সাহেবের অতীত আর আমার বর্তমান কিভাবে এক সুতোয় বাঁধা পড়ল, তার কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই। রফিক বলল, হতে পারে, পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। বাট দ্য মেইন থিং ইজ দ্য মিস্টারি ইজ সলভ। নাও ইউ ক্যান লিভ ইন পিস। কিন্তু আমি কি সত্যিই শান্তিতে থাকতে পারবো? আমার মনে হচ্ছিল জামিলুর রহমানের প্রতি আমার একটা দায়িত্ব জন্মে গেছে। যে মানুষটা নিজের অজান্তেই আমার পরিবারকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছেন, তার জন্য আমারও কিছু করার আছে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি এখন থেকে নিয়মিত জামিলুর রহমানের সাথে দেখা করতে যাব। তার একাকিত্বে একটু সঙ্গ দেব, তার কষ্টের কথাগুলো শুনব। পরদিন আমি কিছু ফল আর একটা নতুন সুন্দর বাঁধানো ডায়েরি নিয়ে আবার সেই বৃদ্ধাশ্রমে গেলাম। আমাকে দেখে জামিলুর রহমান দুর্বলভাবে হাসলেন। আমি তার পাশে বসে তার সাথে অনেকক্ষণ গল্প করলাম। দেশের কথা, রাজনীতির কথা, খেলাধুলার কথা, তার পুরনো দিনের গল্প শুনলাম। যাওয়ার আগে আমি নতুন ডায়েরিটা তার হাতে দিয়ে বললাম, এটা আপনার জন্য। আপনার পুরনো ডায়েরিটা হয়তো শেষ হয়ে গেছে। তিনি ডায়েরিটা হাতে নিয়ে শিশুর মতো হাসলেন। সেই হাসিতে কোনো যন্ত্রণা ছিল না, ছিল খাঁটি কৃতজ্ঞতা। এই ঘটনার পর আমার জীবনটা আবার আগের মতো স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু আমার ভেতরে একটা পরিবর্তন এসে গেছে। আমি এখন জানি, আমাদের যুক্তির জগতের বাইরেও একটা বিশাল রহস্যময় জগৎ আছে। কার্যকারণের সব নিয়ম সেখানে খাটে না। অধ্যায় 12। অসমাপ্ত কাহিনী। এরপর প্রায় মাস 6 কেটে গেছে।
আমাদের জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। মরচে পড়া সেই ডাকবাক্সটা আগের মতোই নিঃসঙ্গ হয়ে বাগানের কোণে দাঁড়িয়ে আছে। আমি ওটাকে আর খুলি না। ভয় বা কৌতূহল কোনোটাই আর নেই। ওটা এখন আমার কাছে জামিলুর রহমানের কষ্টের একটা স্মারক চিহ্ন। আমি প্রতি সপ্তাহে একবার করে জামিলুর রহমানের সাথে দেখা করতে যাই। আমরা দুজন এখন খুব ভালো বন্ধু। তিনি এখন আর তার ডায়েরিতে অতীতের সেই ভয়াবহ ঘটনাগুলো লেখেন না। আমি তাকে যে নতুন ডায়েরিটা দিয়েছিলাম, সেখানে তিনি তার জীবনের সুন্দর স্মৃতিগুলো লেখেন, তার ছোটবেলার কথা, তার বাবা-মায়ের কথা, রিমিকে নিয়ে তার সুখের দিনগুলোর কথা। তার মুখের বিষণ্ণতা অনেকটাই কেটে গেছে। তিনি এখন হাসেন, গল্প করেন। মায়ার সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সে এখন আমাদের পরিবারেরই একজন সদস্যের মতো। রফিক মাঝে মাঝে ফোন করে হাসতে হাসতে জিজ্ঞেস করে, কিরে, তোর ভবিষ্যতের চিঠি আসা কি বন্ধ হলো? আমিও হেসে উত্তর দিই, জীবনটা আবার তার নিজের ছন্দে ফিরে এসেছে। সেদিন ছিল ভরা বর্ষার এক বিকেল। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম। শিরিন আমার জন্য গরম গরম পেঁয়াজু আর চা নিয়ে এলো। আমরা দুজন চুপচাপ বসে বৃষ্টি দেখছি। হঠাৎ করে আমার চোখ পড়ল সেই পুরনো ডাক বাক্সটার দিকে। কেন জানি না, আজ আমার ওটাকে একবার খুলতে ইচ্ছে করল। খুব তীব্র একটা ইচ্ছে। আমি শিরিনকে বললাম, একটু আসছি। ছাতা মাথায় দিয়ে আমি বৃষ্টির মধ্যে হেঁটে বাক্সটার কাছে গেলাম। অনেকদিন পর ডালাটা খুললাম। ভেতরে একটা ভেজা স্যাঁতসেঁতে হলদে খাম। আমার বুকের ভেতরটা আবার পুরনো সেই দিনের মতো ধক করে উঠল। কাঁপা কাঁপা হাতে খামটা খুললাম। ভেতরের কাগজটা বের করলাম। সেই একই রকম টানা টানা হাতের লেখা, কিন্তু এবার কোনো সতর্ক বার্তা নয়, কোনো ভয়াবহ ভবিষ্যৎবাণী নয়। সেখানে শুধু একটি লাইন লেখা, আজ বিকেলে বৃষ্টিতে ভিজে পেঁয়াজু আর চা খেতে বড় ভালো লাগছে। রিমি আর আমি বারান্দায় বসে আছি। চিঠিটা পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বৃষ্টির পানির সাথে সেই চোখের পানি একাকার হয়ে গেল। আমি বুঝতে পারলাম, জামিলুর রহমান এখন আর তার অভিশপ্ত অতীতে বাস করেন না। তিনি তার কষ্টকে জয় করেছেন। তিনি এখন তার সুখের স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছেন। আর তার সেই মানসিক তরঙ্গ হয়তো আজও কোনো এক অব্যাখ্যাত উপায়ে আমাদের ছুঁয়ে যায়। তবে সেটা এখন আর ভয়ের তরঙ্গ নয়, সেটা এখন ভালোবাসার, শান্তির তরঙ্গ। এই রহস্যের কোনোদিন হয়তো পুরোপুরি সমাধান হবে না, কিন্তু প্রশ্ন চিরকাল প্রশ্নই থেকে যাবে। কিন্তু সব রহস্যের সমাধান হয়ে গেলে জীবনটা হয়তো বড্ড বেশি একঘেয়ে হয়ে যেত। কিছু অসমাপ্ত কাহিনী জীবনকে সুন্দর আর রহস্যময় করে রাখে। আপনাদের যদি আমাদের গল্প ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আশা করি আমাদের নিয়মিত গল্প পাঠ আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।